স্বাগতম তোমাদেরকে আজকের ক্লাসে। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বস আমরা একদম প্রথমেই যদি আমরা দেখি, আমরা রাইট ফর্ম অফ ভার্বসটা নিয়ে একটু স্টুডেন্টরা ঘাবড়ে যায়। কেন ঘাবড়ে যায়? কারণ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুলস। তো দেখা যায় 100, 150 এরকম বা 200 রুলসও দেখা যায় কখনো কখনো। তো এই রুলসের মানে জটিলতায় পড়ে স্টুডেন্টরা দেখা যায় অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বসটাকে বাদ দিয়ে দেয়। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের এত রুলসে যাব না, যা আমরা কত সহজভাবে বিষয়টা তুমি বুঝতে পারো, ফিল করতে পারো, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আরেকটি বিষয় আমাদের না জানলে নয়, রাইট ফর্ম অফ ভার্বস এসএসসি লেভেল আর এইচএসসি দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি যদি এইচএসসিটা, তুমি রুলস দিয়ে এইচএসসিটাকে কাভার করতে পারবে। সেখানে তোমার জন্য দেখা যায় যে এরকম অপশন দেওয়া থাকে, তুমি জাস্ট কোন রুলস কিসের পরে কি হবে, কোন রুলসটা থাকলে কি হবে তুমি দেখে চেঞ্জ করে। যেমন ধরো এখানে উডিও মাইন্ড আছে, তো মাইন্ড এই ভার্বটার পরে যে ভার্ব থাকে সেটা আমরা ভার্বের মানে আইএনজি ফর্মটা বসাই, ওটার সঙ্গে আইএনজি দিয়ে দিই। আবার ধরো মডাল ভার্ব আছে, এখানে ক্যান দেখলাম আমি, তারপরে আমি এখানটায় যে ভার্বটা দেওয়া থাকবে সেটার আমি প্রেজেন্ট ফর্ম দিয়ে দিব। এরকম আমরা কিন্তু মানে এইচএসসিতে দেখেছি এরকম করে। তার মানে এটা একটু সহজ, রুলসগুলি জানলে আমি জাস্ট আমার কাছে ভার্বটা দেওয়া থাকে, সেই ভার্বটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু এসএসসিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এইরকম দেয়া থাকে না, আমাদেরকে কোনো ক্লু দেয়া থাকে না। প্রথম কথা হচ্ছে আমাদেরকে নিজে পুরোটা পড়ে একটা প্যাসেজ দেয়া থাকে, প্যাসেজটা আমাদেরকে পড়ে বুঝে নিতে হয়। প্রথম কথা বুঝতে হবে। দ্বিতীয় কথা, তোমাকে এই প্যাসেজটার মধ্যে উপরে আমাদের কিছু বক্স থাকে, বক্সের মধ্যে কিছু ক্লু দেয়া থাকে ভার্বের, কোন ভার্বটা হবে তোমাকে বুঝে নিতে হবে। তারপরে তুমি কোন এটার সঙ্গে কি তুমি চেঞ্জ করবে, এটার সঙ্গে কোন ফর্মটা হবে সেটাকে তোমার চেঞ্জ করে রুলস অনুযায়ী বসাতে হবে। তার মানে এইচএসসি থেকে দেখতে পাচ্ছি এসএসসিতেই একটু জটিল বেশি। এই জন্য আমরা যদি প্র্যাকটিস না করি প্রচুর, বা আমরা যদি বোর্ডগুলি সলভ না করি, শুধু রুলসের মধ্যেই থাকি, এই জন্য আমরা আসলে এগুলো পরে সলভ করতে পারি না বা পারবো না যদি আমরা শুধু রুলস দেখি। এইচএসসিতে তুমি পারবে, সেটা তুমি অনেকটাই কভার করা যায়, কিন্তু এসএসসিতে তোমাকে অর্থটা বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে তোমাকে বুঝে খুঁজে বের করে আনতে হবে এই যে 10টি ফর্ম বা 10টি ক্লুর মধ্যে কোন ক্লুটা তোমার হবে, তারপরে গিয়ে তুমি চেঞ্জ করবে। তার মানে সবার পরে চেঞ্জ করাটা আসে, রুলসটা সবার পরে আসে, প্রথমে বুঝতে হয়, তারপরে সঠিক শব্দটাকে খুঁজে নিতে হয়। তো এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। আমি এভাবেই তোমাদেরকে দেখাবো। প্রথমে একটু আলোচনা করবো আজকে ঠিক কি কি তোমার জন্য প্রয়োজন ভার্ব করতে গেলে, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। বিভিন্ন বোর্ড আমি তোমাদের জন্য করব, যে বোর্ডগুলি করলে আমি আশা করব যে তোমরা অনেক প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। চলো আমরা শুরু করছি। একদম প্রথমে দেখো, আমি এখানে বেশ কয়েকটা ক্লু তোমাদের জন্য লিখে রেখেছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। আমরা একদম প্রথমেই আমরা প্যাসেজটা, আমাদের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটা আমরা পড়বো। প্যাসেজ পড়ে আমাদেরকে বুঝতে হবে আমাদের এই প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করা হয়েছে নাকি পাস্ট টেন্সকে ইন্ডিকেট করা হয়েছে। এখন সেটা আমরা কীভাবে বুঝবো? আমি কিছু ক্লু এখানে লিখে রেখেছি, এছাড়াও আরও অনেক ক্লু আছে, তবে মোটামুটি তুমি একটু কাভার দেখলে বুঝতে পারবে যে এগুলো দিয়ে বোঝা যায়। একদম প্রথম কথা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম হইতে হবে। যদি থাকে তাহলে তো অবশ্যই এটা প্রেজেন্টেই আছে। এরপরে অ্যাম, ইজ, আর এগুলো থাকলেও তুমি বুঝবে যে এটা প্রেজেন্টেই আছে। এরপরে আর কিছু বিষয় আছে, কিছু টার্ম আছে, যেই শব্দগুলো থাকলে আমরা বুঝি যে এটা দিয়ে প্রেজেন্ট কি বোঝানো হয়েছে। যেমন প্রথমে থাকলে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট দিয়ে কিন্তু বর্তমান বোঝায়। নাও এডেজ, এটা দিয়েও বর্তমানকে বোঝায়। টুডে, আজ। স্টুডেন্ট লাইফ, প্যাট্রিয়টিজম, প্রাইস হাইক, চাইল্ড লেবার, হ্যাপিনেস, হেলথ, ট্রাফিক জ্যাম, রেইনি ডে, লোডশেডিং। আরও অনেক আছে যে বিষয়গুলি সাম্প্রতিক সময়কে বোঝায়, ঠিক আছে। যেমন কোনো সামাজিক কোনো সমস্যা, অথবা যেমন রেইনিডের কথা বলা হলো, এখানে কিন্তু রেইনিডের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, অথবা ট্রি প্লান্টেশন, এরকম তোমাকে বলা থাকলো যে বৃক্ষরোপণ, গাছ লাগানোর কতটা প্রয়োজনীয়তা। এমন না যে গাছ আগে আমরা লাগাইতাম, গাছ লাগালে এই, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রেজেন্টই এই টপিকগুলো প্রেজেন্টকে নির্দেশ করে, আমরা বুঝতে পারি এগুলো। তো এইগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এখান থেকে প্রেজেন্টকে বোঝানো হয়েছে। প্রেজেন্ট টেন্স আগে আমরা চিনতে পারবো। এরপরে আমরা পাস্ট কীভাবে বুঝবো, চলো একটু খেয়াল করি। অতীতকালের কোনো কথা যদি নির্দেশ করে সেটাই তো অবশ্যই পাস্ট। এখন অতীত তুমি কীভাবে বুঝবে? ওয়ান ডে, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, এগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, ম্যানি ইয়ার্স এগো, ইয়েস্টারডে, ওল্ড টাইম, 1971। যে কোনো অতীতের কোনো সময়কে নির্দেশ করে দিতে পারে। এডিসন, অতীতকালের বা আগের কোনো বিশেষ ব্যক্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি আমরা বলি,
তারপর যদি আমরা বলি কাজী নজরুল ইসলাম, তারপর আমরা যদি বললাম টমাস আলভা এডিসন, শেরেবাংলা এ কে ফজলুল হক, শেক্সপিয়ার, আরও এমন আছে যাদের নামগুলো বা আমরা পড়লেই আমরা বুঝতে পারবো যেটা অতীতকে নির্দেশ করা হয়েছে। এরপর কিছু বিষয় আছে, রুলস এখানে একটু ঢুকে যাচ্ছে রুলসগুলো। ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, এইগুলোর পরে দেখা যায় যে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। এই বছর 2022 সালে দিনাজপুর বোর্ডে ইট ইজ হাই টাইম দিয়ে একটি একদম দিনাজপুর বোর্ডের রাইট ফর্ম অফ ভার্বের 2022-এর একদম নিচের দিকে রাইট ফর্ম অফ ভার্বের এই একটি রুলস এখানে এসেছিল, ইট ইজ হাই টাইম। ঠিক আছে, এই অপশনটা দিয়ে একটু তোমার দিয়েছিল। তো তুমি যদি এখানে বুঝতে পারতে ইট ইজ হাই টাইম, তার মানে এটার পরে যেটা আছে আমার ভার্বের সেকেন্ড ফর্ম হবে, এইটুকু কিন্তু আমরা বুঝতে পারতাম। তার মানে এই বিষয়গুলো দেখলে আমরা বুঝবো। এছাড়া আরও অনেক টপিক আছে, যেমন ফুড অ্যাডাল্ট্রেশন এরকম থাকে, ওগুলিতে আমরা বুঝবো হচ্ছে প্রেজেন্ট, আর এইগুলো আমরা বুঝবো ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, এটা দিয়ে পাস্টকে ইন্ডিকেট করা হয়েছে। এরপরে আমরা যেদিকে যাব সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা হেল্পিং ভার্বগুলি সম্পর্কে যদি একটু বলি, হেল্পিং ভার্বের আরেকটা নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেটা আমরা সাহায্যকারী ভার্ব বলি যাদেরকে। হেল্পিং আর অক্সিলিয়ারি একই কথা। এখন হেল্পিং ভার্ব কাদেরকে বলে? হেল্পিং ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে হেল্পিং ভার্ব। মেইন কথার মানে হচ্ছে প্রধান, আর হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্য করা। মানে মেইন ভার্বকে যারা সাহায্য করে তাদের কি হেল্পিং ভার্ব বলে। এই হেল্পিং ভার্ব অনেক ধরনের আছে। যেমন তোমাকে যদি আমি বলি বি ভার্ব এক ধরনের হেল্পিং ভার্ব, যেমন বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বটাও হেল্পিং ভার্ব। এরপরে আছে টু হ্যাভ, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে টু ডু ভার্ব, ডু, ডিড, ডাজ। এরপরে মডাল আছে, মডালগুলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, মাস্ট, অট টু। এইগুলোকে আমরা বলবো টোটাল যেই জিনিসটা, এদের প্রত্যেককে আমরা বলতে পারি হেল্পিং ভার্ব, কারণ এরা মেইন ভার্বের আগে বসে সাহায্য করে। ঠিক আছে, তো এই হেল্পিং ভার্ব আমাদেরকে একটু চিনতে হবে, চিনলে আমাদের জন্য অনেকাংশে কাজ করা সহজ হবে। যেমন আমরা হেল্পিং ভার্বের মধ্যে অ্যামিজার দেখে আমরা বুঝবো এটা প্রেজেন্টকে নির্দেশ করছে, আর ওয়াজ ওয়্যার দেখলে আমরা বুঝবো এটা পাস্টকে নির্দেশ করছে। এরপরে আমরা যদি একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, আমরা মডাল ভার্বগুলি যদি আমরা একটু চিনে থাকি, মডাল ভার্বের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন মডালগুলি তো আমাদেরকে, তাহলে এটা যে একটা হেল্পিং ভার্ব এটাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। আর মডালের পরে যদি একটা বি থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম বসে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপাল যেটাকে আমরা বলছি। তো এই গেল আমরা হেল্পিং ভার্ব। এরপরে আমার আরও একটা বিষয় আইডিয়া থাকতে হবে, যেটাকে আমরা বলছি প্যাসিভ। আমরা দেখেছি রাইট ফর্ম অফ ভার্বে প্রচুর প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়। প্যাসিভ ভয়েসটা যদি আমরা একটু চিনি, কি যেমন প্যাসিভ ভয়েসটা করতে গেলে তোমাকে মানে এখানে যে সাবজেক্ট থাকবে, মানে অবজেক্ট, আমরা তো চেঞ্জ করছি না, আমরা বুঝে নিব যে প্যাসিভ ভয়েসের রুলসটা কি। সাবজেক্ট প্লাস এখানে হেল্পিং ভার্ব অবশ্যই হবে, ভয়েস করতে গেলে অবশ্যই আমাদেরকে হেল্পিং ভার্বের ব্যবহার নিব আমরা। তো হেল্পিং ভার্ব, এরপরে আমাদেরকে মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। আরও একটা বিষয় আছে, এরপরে অধিকাংশ ক্ষেত্রে বাই থাকে। তুমি যদি দেখো শূন্যস্থান বা খালি ঘরের পরে বাই আছে, তাহলে তুমি সেটা দেখে বুঝবে অবশ্যই এটা প্যাসিভ ভয়েস হবে, ঠিক আছে। আর যদি দেখো বাইটা প্রথমে আছে, শূন্যস্থান মানে খালি ঘরের আগে আছে, ঠিক আছে, তখন তুমি বুঝবে এইখানে ভার্বের সঙ্গে আইএনজি হবে। এই দুইটা দেখলে, বাই ছাড়া অনেক কিছু বসে, টু, উইথ, এগুলো বসে, ঠিক আছে, কিন্তু অধিকাংশই বাই থাকে। সেই জন্য তোমাদের পরে আমরা হয়তো প্র্যাকটিস করতে গেলে আমরা পাবো, যেমন নো ভার্বের পরে তোমার এখানে টু বসে। তো আবার এখানে দেখতেছি আমরা, এখানে আমি বলছি বাই, ব্যতিক্রমগুলি সেগুলো আমরা পরে আলোচনা করব। অধিকাংশ ক্ষেত্রে আমরা বাই দেখলে বুঝবো এটা প্যাসিভ, পরে যদি বাই থাকে তাহলে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাবো, অবশ্যই একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো, ঠিক আছে। তো আমাদের কিন্তু প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেল। এখন আমরা দেখব ভার্বের সঙ্গে আইএনজি কখন কখন বসে, কোন কোন টার্মগুলো থাকলে ভার্বের সঙ্গে আইএনজি বসে, ঠিক আছে। এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ আছে যাদের পরে আমরা ভার্বের আইএনজি ফর্মটা বসাবো। তো আমরা একটু খেয়াল করি এখানে কি আছে সেগুলো। যেমন উড ইউ মাইন্ড অথবা মাইন্ড, লাইক, প্রেফার, হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু। বি প্লাস ইউজ টু মানে হচ্ছে বি ভার্ব বোঝাচ্ছে, অ্যাম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, মানে এখানে দিয়ে বি ভার্বকে বোঝানো হয়েছে, এটার সাথে ইউজ টু থাকলে। এরপর যদি হোয়াইল, এরপরে এডিক্টেড টু, ডেভোটেড টু, বাই, উইদাউট, এইগুলো যদি থাকে, আরও অনেক আছে, আমি জাস্ট কয়েকটা তুলে দিয়েছি এখানে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো মানে গুরুত্বপূর্ণ, বেশিরভাগ থাকে ঘুরে ফিরে, এই লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, প্রেফার, ঠিক আছে, এডিক্টেড টু, এগুলি খুব হেল্প, এগুলি খুব ব্যবহার হয়।
এগুলোর পরে ভার্বের আইএনজি ফর্মটা বসবে, ঠিক আছে। যদি এগুলো দিয়ে একটা খালি ঘর থাকে তাহলে আমরা ভার্বের এটা যেখানে যে ভার্বটাই বসবে ওই ভার্বের আইএনজি রূপটা বসবে, ঠিক আছে, আইএনজি ফর্মটা বসাবো আমরা। তো আমরা এরপরে আমরা যাব প্রিপোজিশনে। প্রিপোজিশন আমরা একটু চিনব, প্রিপোজিশন কী কী। প্রিপোজিশনের যেখানেই থাকবে তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসবে। আমরা কয়েকটা প্রিপোজিশন লিখে রেখেছি। অন একটি প্রিপোজিশন, ফ্রম, অফ, ফর, বাই, উইদাউট, ইন, আফটার, বিফোর, আরও আছে, অনেক প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনগুলোর পরে আমরা আইএনজি ফর্মটা বসাই, ঠিক আছে। এগুলো আমাদেরকে একটু জানতে হবে। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ভার্ব করছি, তো এই ভার্বেরই একটা বিষয় হচ্ছে, টার্ম হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কি? যখন একটা ভার্বের সঙ্গে বিভিন্ন প্রিপোজিশন বসে এক একবার এক এক রকম অর্থ প্রকাশ করে সেটাকে বলে গ্রুপ ভার্ব। যেমন আমি তোমাদেরকে কয়েকটা ভার্ব যদি এখানে একটু গ্রুপ ভার্ব লিখি, একটু খেয়াল করো। যেমন ধরো আমি তোমাদেরকে এখানে বললাম BREAK, ব্রেক আপ। ব্রেক একটা ভার্ব, ব্রেকের সঙ্গে আপ দিলাম। আবার BREAK, ব্রেক আউট। খেয়াল করো দুটাই কিন্তু ব্রেক, ঠিক আছে। এখানে একবার আপ প্রিপোজিশন বসেছে, একবার আউট বসেছে। তো এখন আমরা দুই রকম অর্থ বুঝবো। ব্রেক আপ অর্থ ছুটি হওয়া, ব্রেক আউট অর্থ ছড়িয়ে পড়া। ব্রেক আপ, আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM, আমাদের স্কুল 4টা বাজে ছুটি হয়, এখানে ব্রেক আপ দিয়ে ছুটি হওয়া বোঝাচ্ছে। আর ব্রেক আউট মানে ছড়িয়ে পড়ে। আমরা যদি বলি করোনা ভাইরাস হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে গ্রুপ ভার্ব, মানে এই একটা প্রিপোজিশন একটি ভার্ব মিলে কিন্তু একটা গ্রুপ হয়েছে, দুটি মিলে একটু অর্থ প্রকাশ করছে এখানে, ঠিক আছে, এরকম। আবার যেমন আরও আছে এরকম গ্রুপ ভার্ব, আমি যদি বলি তোমাদেরকে, যেমন গিভ আপ। গিভ আপ অর্থ পরিত্যাগ করা, ঠিক আছে। তো ট্রাই টু গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, ঠিক আছে, তুমি তোমার খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করো। ট্রাই টু, আমরা যদি বলি ইউ শুড গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তোমার ব্যাড কোম্পানি, ঠিক আছে, তোমার এই খারাপ সঙ্গগুলো, খারাপ যে অভ্যাসগুলো এগুলো তোমার পরিত্যাগ করা উচিত, এরকম আছে। আরও আছে অনেক, বার্স্ট ইনটু, বার্স্ট আউট, ঠিক আছে, এরকম অনেক আমরা এরকম আনতে পারবো। কল ইন, ঠিক আছে, তারপরে পুট আপ, এরকম পুট আপ উইথ, এরকম আরও অনেক আছে। তো এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। আমরা আশা করি গ্রুপ ভার্বটা কি একটু আমরা শিখে নিব। বেশ কয়েকটা গ্রুপ ভার্ব শিখলে আমরা বুঝতে পারবো যে কার পরে কি হবে। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে ইফের ব্যবহার, ঠিক আছে। আমরা মোটামুটি আমাদের ইফের 3টি ব্যবহার যদি আমরা একটু জেনে নিই তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। রাইট ফর্ম ভার্বে আমি দেখেছি ভার্বগুলিতে যেগুলো অনেক ব্যবহার হয় ইফের রুলসগুলো। তো ইফের 3টি রুলস, আমরা এই 3টি রুলস নিয়ে এখন আলোচনা করব, ঠিক আছে। ইফের 3টি রুলস আমরা এখানে লিখেছি। আমরা প্রথম রুলসটা যদি একটু দেখি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, আমরা জানি কন্ডিশনাল মানে কন্ডিশন মানে শর্ত। ইফের যে ইফ সম্পর্কিত যে বাক্যটি থাকবে বাক্যটিতে 2টি ক্লজ থাকবে, ঠিক আছে, 2টি ক্লজ থাকবে। ক্লজ কি? ক্লজ হচ্ছে একটি বাক্যেরই অংশ, ঠিক আছে। তো একটা বাক্যের মধ্যে একটি ক্লজ থাকতে পারে, 2টি ক্লজ থাকতে পারে, এর বেশি ক্লজও থাকতে পারে। তো আমরা ইফের মধ্যে 2টি ক্লজ থাকবে। প্রথম অংশে বা যে কোনো ইফযুক্ত অংশে যদি ভার্বের 1 মানে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরের যে ক্লজটি সেটার মধ্যে সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্বের 1 হবে, ঠিক আছে। যেমন আমরা একটা রুলস যদি দেখি এখানে, ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ সাবজেক্ট ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো, ইউ উইল লার্ন মোর। দেখো উইল আছে, এরপরে ভার্বের 1 আছে, এরপরে বাড়তি কথা, ইউ উইল লার্ন মোর। দেখো তো উইল ব্যবহার হয়েছে, যদি তুমি বেশি পড়ো তবে তুমি বেশি শিখতে পারবে। এরপরে আমরা দ্বিতীয়টা দেখি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। এটা ভার্বের 1 ছিল প্রেজেন্ট ফর্ম, এটা ছিল ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সেকেন্ড যে ক্লজটা থাকবে সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস মাইট প্লাস ভার্বের 1, ঠিক আছে। তার মানে এই উইলেরই পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট। তবে উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এরা উভয়ই বা এরা প্রত্যেকেই কিন্তু মডাল ভার্ব, এদের পরে কিন্তু ভার্বের 1ই বসে। এখানে উড হয়েছে বলে এখানে যে ভার্বের 2 হবে এমন কিন্তু না। তাহলে এটার আমরা রুলস কীভাবে বলতে পারি, যদি আমরা বলি ইফ আই, এখানে যদি আমরা বি ভার্ব ব্যবহার করব, যে কোনো ভার্ব আমরা নিতে পারি। ইফ আই ওয়ার আ কিং, যদি আমি একজন রাজা হতাম, ওয়ার হচ্ছে এখানে ভার্বের, দেখো ইফ আই ওয়ার এই ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, ওয়ার। ইফ আই ওয়ার আ কিং, যদি আমি রাজা হতাম, তাহলে আবার সাবজেক্ট সেকেন্ড যেই ক্লজটাতে আছে আই, এখানে উড, আই উড হেল্প দ্য পুয়ার পিপল,
তাহলে আমি অবশ্যই গরিব লোকজনদেরকে সাহায্য করতাম। ঠিক আছে, এরপরে যদি আমরা আরেকটা দেখি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ট্রি, তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইড হ্যাভ প্লাস ভার্বের ট্রি, আমরা জানি হ্যাভ বা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। তো সেম জিনিস কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আমরা যদি এটাকে বলি ইফ আই ওয়্যার, এখানে বলেছি ইফ আই ওয়্যার এ কিং, আমরা যদি এটাকে একটু এভাবে বলি ইফ আই হ্যাড বিন, কারণ আমরা জানি বি ভার্ব থেকেই কিন্তু ওয়্যার এসেছে, তাহলে বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন। ইফ আই হ্যাড বিন আ কিং, ঠিক আছে, তারপরে আমরা এখানে বলবো আই, এখানে আমরা বলেছিলাম উড হেল্প, এখন আমরা এখানে বলবো উড হ্যাভ, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার পিপল। ঠিক আছে, আমরা এরকম যদি এই রুলস তিনটে যদি একটু শিখে নিই, ইফযুক্ত কন্ডিশনাল যে ক্লজগুলো, আমি মোটামুটি আশা করছি অনেক, তুমি প্রতিটা রাইট ফর্ম অফ ভার্বে মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ইফ দিয়ে একটা না একটি বা এখানে সেন্টেন্স থাকেই থাকে। তো মোটামুটি তুমি যদি এই বিষয়গুলো একটু আত্মস্থ করতে পারো বা তোমার আইডিয়া থাকে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের তুমি রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে পারবে, এসএসসি তুমি করতে পারবে। ঠিক আছে, তো এগুলো একটু জানা থাকলে এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব, যা যা পাবো সেগুলি করবো। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে সেই তো অনেক হয়ে গেল, অনেকগুলো রুলস, অনেক কিছু শেখা লাগবে। না, সেরকম কিছু না। আমি তো বলিনি যে তোমাকে এটা মুখস্থ করতে হবে, আমি তো বলিনি তোমাকে এটা আত্মস্থ করতে হবে, আমি জাস্ট বলেছি একটু জেনে রাখো। জেনে রাখলে তুমি যখন প্র্যাকটিস করবে, আমি যখন তোমাকে বোর্ডগুলি দেখাবো, আমি তো সেখানেও তোমাকে বা তোমাদেরকে বলে দিব যে কিভাবে প্র্যাকটিস করতে হবে, কেন হইলো রুলসটা, কী কারণে হইলো। তুমি যখন একবার, তুমি তো জানো না বলেই তুমি এসেছো শেখার জন্য, তাই না? তাহলে তুমি তো অবশ্যই শেখার চেষ্টা করবে। তো কিভাবে বলছি, কতবার বলছি, কেন রুলসটা হইলো, ব্যাখ্যাটা নিশ্চয়ই করব, সেখান থেকে তোমরা দেখতে পারবে। এটা সম্পর্কে একটু যদি দেখো এই ভিডিওটা, তাহলে অবশ্যই অবশ্যই তুমি পরবর্তী যেই বোর্ডগুলো আছে বা যেই রাইট ফর্ম অফ ভার্বের তোমার যে প্রবলেমগুলি হয় সলভ হয়ে যাবে। মোটামুটি যদি 5 থেকে 10টা বোর্ড তুমি প্র্যাকটিস করো, পরেরগুলো তুমি নিজে নিজেই করতে পারবে, আমার এটুকু বিশ্বাস তোমাদের উপর আছে। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।